নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন মার্কেটে একটা দমদার র্যালি কিন্তু দেখা গেছে। তো এই 182 পয়েন্ট বা 0.70% বেড়ে 26,328.55 বন্ধ হয়েছে। তো বলতে পারেন আজকের দিনে বাজার এটা কিন্তু আমাদের একটা সারপ্রাইজ দিয়েছে, কারণ আমরা কেউ এটা আশা করিনি যে আজকের দিনে বাজারে এত তেজি আসবে, এবং স্বাভাবিকভাবেই এটা সারপ্রাইজ করেছে, কারণ কালকের কিছু ডেটা সেগুলোও কিন্তু খারাপ ছিল। তো যদি এই এফআইআই এবং ডিআই এর কথা বলি, তো গতকাল দেখতে পেয়েছিলেন এই যে এফআইআইরা এরা 3,268 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছিল, এবং সেখানে এই ডিআইআই এরা কত টাকার কিনেছিল, এই 1525 কোটির। তো ইউজুয়ালি এরকমটাই দেখা যাচ্ছিল, যেদিন এই ডিআইআইদের কেনাকাটার তুলনায় এই এফআইআইদের বিক্রি বেড়ে যাচ্ছিল, তারপরের দিন কিন্তু মার্কেট পড়ছিল, এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল এই যে গিভ নিফটি এইখান থেকেও কিন্তু সেরকম ভালো কোনো সাপোর্ট ছিল না। তো এই খারাপ ডেটাগুলোর পরেও আজকের দিনে কিন্তু এই মার্কেটে খুব ভালো একটা র্যালি দেখা গেল, এবং তারই সঙ্গে সঙ্গে বলতে পারেন এই যে শান্তা র্যালি যেটার আজকে শেষ দিন ছিল, সেটা কিন্তু সফলভাবেই সম্পন্ন হয়েছে, মানে শান্তা র্যালি এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো যদি এই 23 তারিখের ডেটা দেখি, 23 তারিখে এই নিফটি ফিফটি কতই ক্লোজ হয়েছিল, তো ওপরে দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ এটা হচ্ছে 26,177। তো এই 26,177 এর ওপরে ক্লোজ হলেই আমরা বলতে পারতাম এই যে শান্তা র্যালি সেটা সাকসেসফুল হয়েছে। তো আজকের দিনের ক্লোজ কত দেখতে পাচ্ছেন, আজকের দিনের যে ক্লোজ সেটা হচ্ছে 26,328, এবং যদি পার্সেন্টেজ হিসেবেও দেখি তো এই 26,177.15 এইখান থেকে দেখতে পাচ্ছেন আজকের দিনে নিফটি ফিফটি এটা কিন্তু প্রায় 0.58% বেড়ে বন্ধ হয়েছে। তো প্রায় 150 পয়েন্টের কাছাকাছি বাড়া। তো খুব ভালো একটা শান্তা র্যালি আমরা কিন্তু এই 2025-এর শেষে দেখতে পেলাম। আর শুধুমাত্র এই যে শান্তা র্যালি এটাই সফল হয়েছে তাই নয়, এর সঙ্গে সঙ্গে মার্কেট আজকের দিনেই এই অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। তো এখানে চার্টে সরাসরি দেখতে পাচ্ছেন, যদি একটু লম্বা চার্ট খুলে নিই তো 6 মাসেও দেখতে পাচ্ছেন টপে রয়েছে, যদি 1 বছরে খুলি এটাও টপে দেখতে পাবেন, এবং 5 বছরে দেখুন এটাও কিন্তু একদম টপে রয়েছে। আর আজকের হাই কত, এই 26,340, এবং 52 উইকের যে হাই এটাও কিন্তু এই 26,340। তো যদি উইকিপিডিয়া খুলে নিই এইখানে আরো ডিটেলসে দেখতে পাবেন। তো যদি এই অল টাইম হাইয়ের কথা বলি, আজকে এই ইন্টারনেটে যে হাই লাগিয়েছে 26,340, এটাই কিন্তু নিফটির অল টাইম হাই। আর ডেট কবে দেখতে পাচ্ছেন, এই শুক্রবার এই 2রা জানুয়ারি, এবং ক্লোজিং বেসিসেও আজকে কিন্তু এটা অল টাইম হাই, মানে অল টাইম হাই আজকে যে ক্লোজ দিয়েছে সেটাও কিন্তু টপে রয়েছে। তো এই ক্লোজিং তো 26,328.55। তো খুবই ভালো একটা পারফরমেন্স আমরা আজকে মার্কেটে দেখতে পেয়েছি। আর যদি বিভিন্ন ব্রডার ইন্ডাইসেসের কথা বলি, তো বেশিরভাগ ব্রডার ইন্ডাইসেস আজকের দিনে কিন্তু সবুজেই বন্ধ হয়েছে। তো এই নিফটি ফিফটি এটা তো 0.70% বেড়েছে। তারপরে নিফটি নেক্সট ফিফটি এটা 1%-এর উপরে বাড়া। নিফটি ব্যাংক বেড়েছে 0.74%। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.84% বাড়া। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 1%-এর কাছাকাছি। তারপরে নিফটি 100, 200, 500 এগুলোতেও খুব ভালো একটা র্যালি দেখা গেছে, প্রায় 0.80%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো 1%-এর কাছাকাছি বাড়া। আর যদি স্মল ক্যাপের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 0.72%, এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.63% বেড়েছে। এবং আজকের দিনে ওভারঅল মার্কেট ব্রেথও খুব ভালো। তো এই এনএসিতে যেখানে 3,246খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে, তাদের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা মাত্র কত রয়েছে 895খানা, এবং সেই তুলনায় বেড়েছে কতগুলো, এই 2247খানা। তো প্রায় একখানা পড়া শেয়ারের সামনে বলতে পারেন 2.5 থেকে 3খানা বাড়া শেয়ার রয়েছে। এবং এই এফএমসিজি এই সেক্টরটাকে বাদ দিয়ে বাকি প্রতিটা সেক্টরই ভালো পারফর্ম করেছে। এবং এই যে এফএমসিজি সেক্টর এটা পড়েছে একটা স্টকের কারণেই, সেটা হচ্ছে আইটিসি, এবং এই আইটিসি বাদ দিয়ে বেশিরভাগ কোম্পানি কিন্তু ভালো পারফর্ম করেছে। তো নিফটি অটো দেখতে পাচ্ছেন 1.13% বাড়া। তো গতকাল এই অটোর যে সেলসের ডেটাগুলো সেগুলো সামনে এসেছিল, সেগুলো স্ট্রং ছিল। তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1%-এর ওপরে বেড়েছে। নিফটি আইটি আজকে ভালো পারফর্ম করেছে 0.39%। মিডিয়াও বেড়েছে 1%-এর ওপরে। তারপরে মেটাল এতে তো এই যে র্যালি সেটা বজায় রয়েছে, 1.47% বেড়েছে। তারপরে নিফটি ফার্মা এটা 0.70% বেড়েছে। পিএসইউ ব্যাংক বেড়েছে 1.50%। তারপরে প্রাইভেট ব্যাংক এটা 0.40% বাড়া। নিফটি রিয়ালটি বেড়েছে 1.5%-এর কাছাকাছি। এবং এই পিএসইউ ব্যাংক এবং এর সঙ্গে সঙ্গে প্রাইভেট ব্যাংক এগুলো সবই ভালো পারফর্ম করার কারণে আজকের দিনে যে নিফটি ব্যাংক ইন্ডেক্স রয়েছে সেটাও অল টাইম হাই লাগিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিফটি ব্যাংক এর আজকের হাই কত, এই 60,203.75।
এবং 52 উইকের হাই কত 60,203.75। তো এই 52 উইকের যে হাই এটাই কিন্তু এই নিফটি ব্যাংকের অল টাইম হাই। এরপরে একটি আইপিও আজকে মার্কেটে লিস্ট হয়েছে এবং দমদার লিস্ট হয়েছে। তো মার্কেটের যে পরিস্থিতি সেটাও খুব ভালো ছিল, সেই কারণে কিন্তু এই যে তেজি সেটা আরও ভালো দেখা গেছে। তো কি কোম্পানির আইপিও দেখতে পাচ্ছেন, E&E ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার আইপিও। তো ইস্যু প্রাইস ছিল 174, কত লিস্ট হয়েছে 330-এ। আর কত লিস্টিং গেন দিয়েছে 90% লিস্টিং গেন দিয়েছে, মানে যারা অ্যাপ্লাই করেছে তাদের টাকা কিন্তু প্রায় ডবল হয়ে গেছে। তো এটা কোনো মেন বোর্ড আইপিও ছিল না, দেখতে পাচ্ছেন এসএমই আইপিও, কারণ এই যে লট সাইজ এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এই মিনিমাম ইনভেস্টমেন্ট কত ছিল এই 2,62,400। তো এইগুলো এসএমই আইপিও কিন্তু হয়ে থাকে। তো এই এসএমই আইপিওতে যে ছোট লট সেগুলো কিন্তু এই 15,000-এ পাওয়া যায় না। এর যে লটের পরিমাণ সেগুলো বড় বড়ই হয় এবং শেয়ার লিস্ট হওয়ার পরেও লটেই কিন্তু কেনা বেচা করতে হয় এবং লিস্ট হওয়ার পরে একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। তবে এই আইপিওটা এত বাড়ার পেছনে আরো একটা কারণ রয়েছে, এই আইপিওতে একটা বড় ইনভেস্টরের নাম কিন্তু দেখা গেছে। তো কোন ইনভেস্টর? তো দেখতে পাচ্ছেন এই মুকুল আগরওয়ালজি, এই যে বড় ইনভেস্টর, এনার নাম কিন্তু দেখা গেছে। তো এই আইপিওটা দেখতে পাচ্ছেন ইস্যু সাইজ এটা ছিল 84 কোটির কাছাকাছি। আর কত বিড লেগেছে দেখতে পাচ্ছেন 29,500 কোটির কাছাকাছি। তো বহু বেশি বিড লাগে এবং এইখানে পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং এইখানে রিস্কও অনেক বেশি। এরপরে চলুন দেখে নিই সেই সমস্ত শেয়ারগুলো যেইগুলো আজকের দিনে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো দেখতে পেলেন বেশিরভাগ স্টকই বাড়া রয়েছে এবং এই যে বেড়েছে তার পার্সেন্টেজও কিন্তু আজকের দিনে বেশি। তো প্রথমেই কথা বলবো এই ট্রান্সফরমার্স অ্যান্ড রেকটিফায়ার্স ইন্ডিয়া লিমিটেড। তো গতকালই কভার করেছিলাম, এই কোম্পানিটা ফোকাসে থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন শুরুর সময় ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছিল এবং তারপরেই স্পাইক এসে গেছে 11%-এর কাছাকাছি। তো কি কভার করেছিলাম, এই কোম্পানি জানুয়ারি মাসের 8 তারিখেই তাদের যে কোয়ার্টারলি নাম্বার সেটা সামনে রাখতে চলেছে। তো এই ধরনের কোম্পানিগুলোতে এরকম পারফরমেন্স কিন্তু দেখা যায়, মানে এই নাম্বার পেশ হওয়ার আগে স্টকে কিন্তু বড় বড় জাম্প আসে। আবার সেরকমই এই কোয়ার্টারলি সিজনে এরকমও দেখতে পাবেন যে নাম্বার আসার আগে অনেক স্টক পড়েও যায়, কারণ মার্কেট যেরকম অনুমান করে চলে সেরকম পারফরমেন্স কিন্তু স্টকেও দেখা যায়। তো এই জানুয়ারি 8 তারিখে কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু ফোকাসে রাখতে হবে। আবার অনেকে প্রশ্ন করেন যে কোম্পানির নাম্বার তো ভালো আসছে, তারপরে স্টকের প্রাইস কেন বাড়ছে না? দেখুন, এই নাম্বার আসার আগেই অনেক স্টকে কিন্তু বড় বড় জাম্প দেখা যায়। তো তারপরে যে নাম্বার আসছে তো বাজার সেটা কিন্তু অনুমান করেই চলেছিল ভালো আসবে এবং সেই কারণে আগে বেড়ে গিয়েছিল এবং তার জন্যই নাম্বার আসার পরে কিন্তু সেরকম বড় মুভমেন্ট আসে না। কিন্তু এখানে ধরুন উল্টো জিনিস হয়ে গেল, মানে বাজার আশা করে চলছে ভালো নাম্বার আসবে এবং সেখানে খারাপ নাম্বার এসে গেল। তো স্টকে যেমন র্যালি আসছে দেখতে পাচ্ছেন দুদিনে প্রায় 17%-এর কাছাকাছি বেড়েছে। তো তখন কিন্তু সেরকমই বড় বড় পতনও দেখা যায়। তারপরে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তো 9%-এর কাছাকাছি বেড়েছে। তো যদি টেকনিক্যালিও কথা বলি তো দেখতে পাচ্ছেন 20-ডে EM এর ওপরে উঠে গেছে। তো টেকনিক্যালিও এই যে স্টকটা সেটা কিন্তু স্ট্রং হয়েছে। তো এই র্যালি যদি বজায় থাকে তাহলে মোটামুটি 48 থেকে 49 পর্যন্ত যেতে পারে এবং সেখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু কাজ করবে এবং এই স্টকটা বাড়ার পেছনে কিছু কারণও রয়েছে। তো কোম্পানি তাদের একটা যে বাইক সেটা লঞ্চ করতে চলেছে, এই রোডস্টার এক্স। তো মোটামুটি এই জানুয়ারির 20 তারিখ থেকেই কোম্পানি কিন্তু এই যে বাইকটা সেটা ডেলিভারি করতে শুরু করবে এবং এই যে বাইকটা রয়েছে এইখানে কোম্পানি নিজস্ব যে ব্যাটারি এই 4680 ভারত সেল সেটা ইউজ করছে এবং যেই ব্যাপারে গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভালও পেয়েছে। তারই সঙ্গে সঙ্গে গতকাল এই অটো কোম্পানিগুলো যে সেলসের ডেটা সামনে রেখেছিল সেখানে এই ওলা ইলেকট্রিক এই কোম্পানিটা তাদের যে মার্কেট শেয়ার সেটা কিছুটা ফিরে পেয়েছে। তো আগে 7%-এর কাছাকাছি মার্কেট শেয়ার ছিল এবং বর্তমানে এই যে মার্কেট শেয়ার সেটা বেড়ে দাঁড়িয়েছে 9.3% এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে সার্ভিস সেটা উন্নত করার কাজেও মন দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা জিনিস চালু করে দিয়েছে। তো কি জিনিস? এই সেম ডে ইভি সার্ভিসিং, মানে একই দিনে কোম্পানি এই যে ইভি গাড়িগুলো রয়েছে সেইগুলো কিন্তু সার্ভিস করে এই কাস্টমারদের দিয়ে দেবে। তো এতদিন কি হতো, এই ওলা ইলেকট্রিক এদের যে সার্ভিস সেন্টার তার বাইরে মাসের পর মাস গাড়ি এই সার্ভিসিং এর জন্য পড়ে থাকতো। তো কোম্পানি তাদের যে গাড়ির পোর্টফোলিও সেটাও বাড়াচ্ছে, সার্ভিসিং এটাও উন্নত করেছে এবং মার্কেট শেয়ারও কিছুটা বেড়েছে। তো এই কারণগুলোর জন্য কিন্তু স্টকে তেজি আসছে। এরপরে এই ইলেকট্রিক বাস সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলোতেও তেজি এসেছে। তো এই ইলেকট্রিক বাস সেগমেন্টে ইন্ডিয়াতে বর্তমানে দুটো কোম্পানি হেভিলি ইনভেস্ট করছে এবং ভালোভাবে কাজও করছে। তো সেই কোম্পানি দুটো কি রয়েছে, তো একটা রয়েছে JBM অটো, তো 6.28% বেড়েছে এবং আরও একটা যে কোম্পানি সেটা হচ্ছে এই ওলেক্ট্রা গ্রিনটেক। তো এখানেও 4%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। তো কি খবর সামনে আসছে, তো কোম্পানি তাদের যে বিজনেসের আপডেট সেটা সামনে রেখেছে। তো কোম্পানি এই ডিসেম্বরের 31, 2025 এই ডেটটাকেই কমার্শিয়াল অপারেশনের ডেট হিসেবে ঘোষণা করেছে, মানে এই দিন থেকেই এইখানে কিন্তু উৎপাদন শুরু হয়ে যাবে। তো এই গ্রিনফিল্ড ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তো কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন, এই সীতারামপুর, হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে রয়েছে এবং যেখানে এই প্রোডাকশন ক্যাপাসিটি কত, এই 2,500 বাস পার ইয়ার, মানে বছরে
2,500 বাস কিন্তু কোম্পানি তৈরি করতে পারবে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই 3 হুইলার যে ইলেকট্রিক অটো রয়েছে, ইলেকট্রিক ট্রাক রয়েছে, এইখানেও কিন্তু কাজ করছে। এবং কিছুদিন আগে এই JBM অটো এই কোম্পানির জন্য রিপোর্ট সামনে আসছিল যে এই কোম্পানিটা একটা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং নেটওয়ার্ক কোম্পানিকে অ্যাকোয়ার করতে চলেছে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই পর্তুগাল বেসড একখানা কোম্পানি এই সোদেশিয়া অটোমোটিভ এদের সঙ্গে পার্টনারশিপ করেছে। তো তাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই পার্টনারশিপ করেছে। এবং এই পার্টনারশিপে তারা ইনভেস্ট করতে চলেছে প্রায় 150 কোটি টাকা। কিসের জন্য? একটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করার জন্য, যেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এর এই সেকেন্ড কোয়ার্টার থেকেই শুরু হয়ে যাবে। তো এখানে কি তৈরি হবে দেখতে পাচ্ছেন, সেফটি ক্রিটিক্যাল লাইট ওয়েট হাই স্ট্রেন্থ অটো সিস্টেম ফর বোথ ICE এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ভেহিকেল। তো সব কিছুই খবর এই কোম্পানি দুটোর জন্য পজিটিভ আছে, সেই কারণে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটাই বিভিন্ন নিউজে দেখতে পাবেন, এই যে উলেকটেক গ্রিনটেক এরা এই যে হায়দ্রাবাদ EV প্ল্যান্ট সেখানে তাদের অপারেশন শুরু করে দিয়েছে। তারপরে বোস লিমিটেড এটা 8.45% বেড়েছে। তো কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে? তো দেখতে পাচ্ছেন এটা তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে ট্রেড করে থাকে, মানে সাপ্লাই করে কি এই ডিজেল এবং গ্যাসোলিনের যে ফুয়েল ইনজেকশন সিস্টেম রয়েছে সেইগুলো, এবং তার সঙ্গে সঙ্গে এই অটো সেক্টরের বিভিন্ন ইকুইপমেন্ট এই কোম্পানি তৈরি করে থাকে। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন BS6 ইঞ্জিন এসেছে এবং সেখানে ফুয়েল ইনজেকশন এটা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। তো কোম্পানির যদি প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখি দেখতে পাচ্ছেন ফুয়েল অ্যান্ড ইনজেকশন কম্পোনেন্টস এইখানে 74% রয়েছে এবং বাকি যে 26% এইখানেও কিন্তু অটো রিলেটেড। তো এই অটো সেক্টরের ডিমান্ড বাড়ছে, সেলস বাড়ছে, তো সেই কারণে কিন্তু বোস এই কোম্পানিতেও তেজি আসছে। এরপরে পাওয়ার সেক্টরে যে ফাইন্যান্সিং করে থাকে, মানে লোন দিয়ে থাকে সেই কোম্পানিগুলো, যেমন এই PFC, তারপরে এই REC এবং তার সঙ্গে সঙ্গে ইরেডা, এইগুলোতে খুবই ভালো আজকে তেজি দেখা গেছে। ইরেদা 5.47% বেড়েছে, তারপরে REC বেড়েছে 4.5% এবং এই PFC এটা 3.5% বেড়েছে। তো এই পাওয়ার সেক্টরের ডিমান্ড দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে 2026 সালটা এটা কিন্তু পাওয়ার সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য ভালো হতে পারে, কেননা এই 2025 সালে সেরকম পাওয়ারের ডিমান্ড ছিল না, গরমও খুব বেশি পড়েনি, সেই কারণে কিন্তু ডিমান্ড ছিল না। তো অনেক অ্যানালিস্ট এটা মনে করেছে যে এই বছরে এই পাওয়ারে ভালো ডিমান্ড কিন্তু দেখা যাবে। আর আজকের দিনে বাজারে CPSE বা এই সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেসের যে কোম্পানিগুলো রয়েছে, মানে যেই কোম্পানিগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টের সরাসরি যোগাযোগ রয়েছে, স্টেক রয়েছে বা অন্য কোনোভাবে এই সরকারের কন্ট্রোলে রয়েছে, সেইগুলো আজকে খুব ভালো তেজিতে এসেছে। তো প্রায় বেশিরভাগ স্টকই তেজিতে ছিল। তো সেরকমই যদি আর 9টা স্টক দেখি তো দেখতে পাচ্ছেন ন্যালকো 4.75% বাড়া, তারপরে কোল ইন্ডিয়া বেড়েছে 7.15%, SJVN এটা 11.41% বেড়েছে, তারপরে NLC ইন্ডিয়া এটা 6%-এর উপরে বাড়া, মিধানি এটা বেড়েছে 3.67%, তারপরে NTPC 4.5%, MSTC 2.77%, তারপরে STC ইন্ডিয়া 2.32% বেড়েছে, গেল ইন্ডিয়া বেড়েছে 2.15%, মোয়েল এটাও 2%-এর কাছাকাছি বাড়া, IRFC এটা বেড়েছে 2.11% এবং NMDC এখানেও সামান্য তেজি দেখা গেছে। তো এই সরকারি সেক্টরের কোম্পানিগুলো বা এই PSU সেক্টরের কোম্পানিগুলো খুবই ভালো কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে। এবং এই 2026-এ সরকারি সেক্টরের কোম্পানিগুলো যারা বিশেষ করে এই পাওয়ার সেগমেন্টের সঙ্গে যুক্ত, তো এই পাওয়ার সেগমেন্টে কি রয়েছে, তো এই যেমন SJVN রয়েছে যারা পাওয়ার তৈরি করে, এবং তার সঙ্গে সঙ্গে যেসব কোম্পানি কয়লা তোলার সঙ্গে যুক্ত রয়েছে, তো এই কয়লা তো এই পাওয়ার সেক্টরের জন্য একটা কাঁচামাল। তো এই স্টকগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স এই 2026-এ দেখাতে পারে। তো এই যে স্টকগুলো বললাম সেই স্টকগুলোর জন্য কিছু খবরও ছিল। তো এই কোল ইন্ডিয়া এরা এই যে প্রোডাকশনের আপডেট সেটা সামনে রেখেছে। তো কোম্পানির প্রোডাকশন এটা ইয়ার অন ইয়ার 4.6% বেড়েছে। তো এই কোম্পানিটা এবং তাদের মোট 8খানা যে শাখা রয়েছে তারা মোট 75.7 মিলিয়ন টন এই যে কয়লা সেটা উৎপাদন করেছে, যেটা এর আগের বছরের ডিসেম্বর মাসের তুলনায় বেশি। তো এর আগের বছর ডিসেম্বর মাসে কত উৎপাদন হয়েছিল? এই 72.4 মিলিয়ন টন। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে কোল ইন্ডিয়া দেখতে পাচ্ছেন হ্যাজ পারমিটেড কোল কনজিউমার লোকেটেড ইন দ্য নেবারহুড কান্ট্রি লাইক এই বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, এরা কিন্তু এই কয়লা ইম্পোর্ট করার জন্য এই সিঙ্গেল উইন্ডো মোড অ্যাগনস্টিক অকশন এর মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তো যেটাই জানুয়ারির 1 তারিখ থেকে লাগু হয়ে গেছে। তো এটাও একটা বড় ব্যাপার। এই বাংলাদেশ, ভুটান এবং নেপাল এরা যে কয়লা আমদানি করবে সেইখান থেকেও কিন্তু এই যে কোল ইন্ডিয়া এর রেভিনিউ এবং প্রফিট বাড়বে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে পাওয়ার কনজাম্পশন সেটাও বেড়েছে। তো ইয়ার অন ইয়ার প্রায় 7% কিন্তু বেড়েছে এই ডিসেম্বর 2025-এ। এবং পিক যে পাওয়ার ডিমান্ড সেটা কত হয়েছে? 241.2 গিগাওয়াট। এটা এর আগের বছর ছিল 224.2 গিগাওয়াট। তো কিসের জন্য পাওয়ারের ডিমান্ড বেড়েছে? তো এবছর দেখতে পাচ্ছেন এই যে ঠান্ডা সেটাও বেড়েছে। তো সেই কারণে এই যে হিটিং অ্যাপ্লায়েন্সেস রয়েছে
মানে হিটার রয়েছে, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেখানে কিন্তু পাওয়ারের ডিমান্ড বেড়েছে। তো এই 241 গিগাওয়াটের যে পিক ডিমান্ড সেইগুলো কাদের দ্বারা পরিচালিত হয়েছে? দেখতে পাচ্ছেন এই 54 গিগাওয়াট এগুলো রিনিউয়েবল এনার্জি নিউক্লিয়ারের মাধ্যমে হয়েছে 5.6 গিগাওয়াট। তারপরে হাইড্রো পাওয়ার এরা সাপ্লাই করেছে 10.8 গিগাওয়াট এবং গ্যাসের মাধ্যমে তৈরি হয়েছে 2.9 গিগাওয়াট। আর কয়লার মাধ্যমে সব থেকে বেশি হয়েছে 168 গিগাওয়াট। মানে এখনো কিন্তু এই যে কয়লার ডিমান্ড সেটাই টপে রয়েছে এবং এটাও মনে করা হচ্ছে সামনের সপ্তাহেও এই যে ঠান্ডা সেটা কিন্তু বজায় থাকবে। তো এই সময় করেও পাওয়ারের যে ডিমান্ড সেগুলো কিন্তু পিকে থাকবে। তো এই উইন্ড পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে সোলার এনার্জি মানে যে রিনিউয়েবল এনার্জি সেইগুলোর তুলনায় কিন্তু বর্তমানে এই যে কোলের মাধ্যমে যে পাওয়ার তৈরি হচ্ছে তারই ডিমান্ড কিন্তু বেশি রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এনটিপিসি এই কোম্পানিটা রয়েছে এরা একটা এগ্রিমেন্ট সাইন করেছে, তো যেটাকে কিন্তু তারা ডিসক্লোজ করেনি। দেখতে পাচ্ছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। তো এই এগ্রিমেন্টগুলো ডিসক্লোজ করার প্রয়োজন হয় না। কাদের সঙ্গে করেছে? এই রোসাটম অ্যান্ড ইডিএফ। কিসের জন্য? এই লার্জ প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর প্রজেক্ট ইন ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি ইন্ডিয়ার মধ্যে স্মল মডুলার যে রিঅ্যাক্টর রয়েছে এই নিউক্লিয়ার সেক্টরে তার জন্য কিন্তু চুক্তি করেছে। তো এটা কাদের সঙ্গে হয়েছে? এই হোলটেক এই কোম্পানির সঙ্গে হয়েছে। তো আরও অনেক পার্টনারশিপ হয়েছে, যেমন এই এনটিপিসি এরা কিছু কথাবার্তা চালাচ্ছে তাদের পার্টনারের সঙ্গে এই ক্লিন কোর থোরিয়াম এনার্জি এসব ব্যাপারে এবং তার সঙ্গে সঙ্গে কিছু মাইনরিটি স্টেকও অ্যাকোয়ার করতে পারে। কিসের জন্য? টু ডেভেলপ থোরিয়াম বেসড অ্যানেল ফুয়েল ফর ইন্ডিয়াস এক্সিস্টিং PHWR ফ্লিট। তো এই ইন্ডিয়ান গভর্নমেন্ট শান্তি বিল এটা পাস করে দেওয়ার পরেই এই এনটিপিসি এই কোম্পানিটা কিন্তু এই যে নিউক্লিয়ার সেক্টর এখানে অ্যাগ্রেসিভলি তাদের যে বিজনেস সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তারপরে ডাবর ইন্ডিয়া 5%-এর উপরে বেড়েছে এবং পিজি ইলেকট্রোপ্লাস্ট এটা বেড়েছে 4%-এর উপরে। তো এই পিজি ইলেকট্রোপ্লাস্টে যখন ক্র্যাশ করেছিল সেই সময় কিন্তু আপনাদের বলেছিলাম এটা অত্যন্ত স্ট্রং একটি কোম্পানি, তো এসি ফ্রিজ এই সেগমেন্টে কাজ করে থাকে। তো সেই সময় থেকেও যদি দেখেন এই মুহূর্তে কিন্তু প্রায় 24%-এর কাছাকাছি বেড়ে গেছে এবং এইখান থেকেও এই স্টকটা আরও বেশি বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর পড়লো কোনগুলো? তো পড়া শেয়ারের মধ্যে আইটিসির নাম দেখতে পাচ্ছেন 3.78% ডাউন হয়েছে। তো গতকালও পড়েছিল এবং আজকেও পড়েছে। তো যদি দেখেন এই টপ লেভেল থেকে প্রায় কিন্তু 13%-এর কাছাকাছি ডাউন। তো এটা 5 দিনের যে টপ লেভেল সেটার কথা বলছি। তো কি হয় অনেক স্টক এরকম পড়ে যাওয়ার পরে বিভিন্ন যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারা আগে তো একটা টার্গেট প্রাইস দিয়ে রাখে, তারাও কিন্তু সেই ব্যবসার আপডেট অনুযায়ী এই যে টার্গেট প্রাইস সেগুলোকে কমায়। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ব্রোকারেজ হাউস রয়েছে তারা বিয়ারিশ হয়ে গেছে, মানে টার্গেট প্রাইস কমিয়ে দিয়েছে। কিসের জন্য? এই গভর্নমেন্টের যে এক্সাইজ ডিউটি সেটাকে বাড়িয়ে দেওয়ার কারণে। তো আগে 40% সেস বসতো বা জিএসটি বসতো এবং তারপরে আরো 28% এই যে এক্সাইজ ডিউটি সেটা বসানো হয়েছে। তো যার ফলে কোম্পানির এই যে আর্নিং গ্রোথ এটা কমে যাবে এবং এই যে টার্গেট প্রাইস সেটা দেখতে পাচ্ছেন 34% পর্যন্ত কমিয়ে দিয়েছে। এবং কোম্পানির যে মার্কেট ক্যাপ তো বর্তমানে কত রয়েছে দেখতে পাচ্ছেন 4,38,000 কোটি। তো যখন পড়ে সেই সময় কিন্তু এই যে মার্কেট ক্যাপ এটা প্রায় 5 লাখ কোটির কাছাকাছি ছিল। তো এই দুদিনের পতনে কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু 72,000 কোটি টাকা উড়ে গেছে। তো অনেক বড় বড় ইনভেস্টরদের যে প্রফিট সেগুলোও কমেছে এবং যারা রিসেন্টলি ইনভেস্ট করেছিল তারা তো লসেও চলে গেছে। তো এই এমকে গ্লোবাল এরা দেখতে পাচ্ছেন এই রিডিউস রেটিং দিয়েছে এবং এরা এই যে টার্গেট প্রাইস সেটা 26 থেকে 34% কাট করেছে। তারপরে জেপি মর্গান এরা নিউট্রাল রেটিংই দিয়েছে আর টার্গেট প্রাইস আগের থেকে কমিয়ে দিয়েছে। তো আগে টার্গেট প্রাইস ছিল 475, সেখান থেকে কমিয়ে করেছে 375। তারপরে নুভামা এরাই হোল্ড রেটিং দিচ্ছে এবং টার্গেট প্রাইস দিচ্ছে 415। তারপরে ইউবিএস এরা কিন্তু বাই রেটিং দিয়েছে, যদিও টার্গেট প্রাইস আগের থেকে কমিয়েছে। 490 এর যে টার্গেট প্রাইস ছিল সেখান থেকে কমিয়ে করেছে 430 টাকা। তারপরে জেব্রিস এরা হোল্ড রেটিং দিয়েছে এবং টার্গেট দিচ্ছে 400। মতিলাল অসওয়াল এরা নিউট্রাল রেটিং দিয়েছে এবং টার্গেট দিয়েছে 400। এবং জেএম ফাইন্যান্সিয়াল এরাও কিন্তু বলছে স্টকের যে প্রাইস সেখানে প্রেসার আসতে পারে। তো দেখতে পাচ্ছেন বড় বড় ভলিউমের সঙ্গে এই স্টকে পতন এসেছে। তো বর্তমানে কতই চলছে 350-এর কাছাকাছি। তো এখানে শর্ট টার্মে মেবি 330ও আসতে পারে বা ওপর দিকে 375-ও যেতে পারে। তো যদি ভাবেন 3 থেকে 6 মাসের মধ্যে যেখান থেকে পড়েছে মানে এই 403 এরকম জায়গা থেকে পড়েছে সেইখানে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তার জন্য কোম্পানিকে খুব ভালো নাম্বার পেশ করতে হবে। তবে এই যে ডেলিভারেবল কোয়ান্টিটি সেটা ভালো রয়েছে 43%-এর কাছাকাছি এবং এটাই একটু আসার ব্যাপার। মানে কি, মানে যত শেয়ার ট্রেড হচ্ছে তার মধ্যে কিন্তু 43% মানুষ এই ডিম্যাট অ্যাকাউন্টে ধরে রেখেছে আজকের দিনে। তো কিভাবে এই এক্সাইজ ডিউটি কোম্পানির উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে? তো এই সরকার এই এক্সাইজ ডিউটি বাড়িয়েছে, তো কোম্পানি তো লস করবে না। কোম্পানি কি করবে? এই যে সিগারেটের প্রাইস সেটাই বাড়িয়ে দেবে। তো আগে ধরুন 5খানা সিগারেট এই 50 টাকায় পাওয়া যেত, তো এখন দাম বাড়ার কারণে এই 10 টাকার সিগারেটটা প্রায় 12.5 টাকা হয়ে যাবে। তো গতকাল বলেওছিলাম তার মানে কি এই 50 টাকায় তো তিনি হয়তো এখন 4খানা সিগারেট পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই কি করবেন, আগে দামি সিগারেট খেতেন, তো সেই
সিগারেটের যে কোয়ালিটি সেটাও কিন্তু কমাতে পারেন। তবে এমনটা নয় যারা সিগারেট খাচ্ছেন পুরোপুরিভাবে ছেড়ে দেবেন। তো এর ফলে অ্যাকচুয়ালি কিন্তু মানুষ এই 50 টাকার সিগারেট কিনছে, কিন্তু তার মধ্যে কিছু টাকা এই সরকারের পকেটে এক্সাইজ ডিউটি হিসেবে চলে যাচ্ছে এবং এরই ফলে কিন্তু কোম্পানি লস হবে। তারপরে গডফ্রে ফিলিপস এটা 1.5% কাছাকাছি ডাউন হয়েছে। ভিএসটি ইন্ডাস্ট্রিজ এটাও 1% কাছাকাছি পড়েছে। তো এই দুখানা কোম্পানিও এই সিগারেট তৈরির সঙ্গে যুক্ত। তারপরে দুখানা কোম্পানি এই দেবানি ইন্টারন্যাশনাল লিমিটেড, তো শুরুর সময় প্রায় 8% জাম দেখিয়েছিল, যদিও সেই তেজি সেটা টেকেনি এবং এরই সঙ্গে সঙ্গে এর উল্টো দিকে একটা কোম্পানি এই স্যাফায়ার ফুডস এটা প্রায় 4.5% কাছাকাছি পড়েছে। তো লাস্ট ভিডিওতে কভারও করেছিলাম এই দুটো কোম্পানি মার্জ হতে চলেছে এবং সেই কারণে এরকম পতন দেখা যাচ্ছে। মার্কেটে যে কোম্পানিটা থাকবে এই দেবানি ইন্টারন্যাশনাল এটা বেড়েছিল এবং যেই কোম্পানির শেয়ারটা উড়ে যাবে সেটা হচ্ছে স্যাফায়ার ফুডস এটা পড়েছে। তবে এই জেএম ফাইন্যান্সিয়াল এরা কিন্তু মনে করছে কোম্পানি দুটোর মিলিত যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু 45% পর্যন্ত বাড়তে পারে। তো যাদের কাছে এই স্যাফায়ার ফুডসের শেয়ার রয়েছে 100 খানা, তারা এই 177 খানা এই দেবানি ইন্টারন্যাশনালের শেয়ার পেয়ে যাবে এবং এই যে স্যাফায়ার ফুডস এই শেয়ারটা কিন্তু মার্কেট থেকে ডিলিস্ট হয়ে যাবে। মানে কি, মানে দেবানি ইন্টারন্যাশনাল এই স্টকে কিন্তু সেরকম কোনো ফারাক পড়বে না, কিন্তু এই স্যাফায়ার ফুডস এই স্টকটা যাদের কাছে রয়েছে তাদের কিন্তু ফারাক পড়বে। তো অনেকে কি হয়েছে, যারা শুধুমাত্র এই স্যাফায়ার ফুডসের বিজনেস দেখে এন্ট্রি নিয়েছিল তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এই স্টক থেকে, কারণ এর মধ্যে আরো একটা বিজনেস যুক্ত হচ্ছে। তারপরে রেডিগো খৈতান এটা 5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। ওয়ারে এনার্জিস পড়েছে 3%-এর কাছাকাছি। এমআরপিএল 1.36% ডাউন এবং চেন্নাই পেট্রো এটা পড়েছে 1.95%। তো সেরকম পড়া শেয়ারের সংখ্যা কিন্তু খুব বেশি মার্কেটে ছিল না। এরপরে চলুন কমোডিটি মার্কেট একবার দেখে নিই, মানে এই যে গোল্ড রয়েছে, সিলভার রয়েছে, এগুলো কিরকম পারফর্ম করছে। তো যদি গোল্ডের কথাই বলি, তো এই গোল্ড 1,38,355-এর কাছাকাছি রয়েছে। আর এই সিলভার এখানে কেমন মুভমেন্ট দেখা যাচ্ছে, তো সিলভার আজকের দিনে 8,391 টাকার মতো বাড়া, এই 3.56%। আর এই কপার, তো এই কপারের ফিউচার্স দেখতে পাচ্ছেন 1.28% ওপরে রয়েছে। মানে কমোডিটি মার্কেটেও আজকে কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখা যাচ্ছে। এরপরে ভিডিও শেষে নিফটি দেখে নেবো। তো 40টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 10খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো যদি প্রথমে টপ গেনারগুলো দেখি, তো এই কোল ইন্ডিয়া 7.15%, তারপরে এনটিপিসি 4.56%, তারপরে হিন্ডালকো এটা রয়েছে 3.53% বাড়া। তো এই তিনখানা কোম্পানি দেখতে পাচ্ছেন কোনো না কোনোভাবে এই কয়লা বা পাওয়ার সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে। তারপরে ট্রেন্ড এটা 2.39% বেড়েছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেড়েছে 2.12%। আর পড়েছে কোনগুলো, তো পড়া শেয়ারের লিস্টে দেখতে পাচ্ছেন আইটিসিডি নাম প্রথমে রয়েছে, এই 3.78% পড়েছে এবং এতে ভালো পরিমাণে টার্নওভারও কিন্তু হয়েছে। এই 4,152 কোটির টার্নওভার আজকের দিনে হয়ে গেছে। তারপরে কোটাক ব্যাংক 1.26% ডাউন, নেসলে ইন্ডিয়া পড়েছে 1.13%, শ্রীরাম ফাইন্যান্স এটা 0.94% পড়া এবং বাজাজ অটো পড়েছে 0.62%। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।